মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন? এতে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি দেখা যায় ভাতের ঢাকনাটা এইভাবে হালকা করে খুলে দিলেও না ফ্যান পড়তে থাকে, আর ঢাকনা পুরোপুরি খোলা রাখলে ভাত হতে সময় লাগে, গ্যাসের খরচাটা বেশি হয়। তাই ছোট্ট একটি কাজ করবেন, এই দেখুন এইভাবে ফ্যান পড়ে গ্যাস নোংরা হচ্ছে, হাঁড়িও নোংরা হচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু সাঁড়াশি থাকে। কি করব, হাঁড়ির ওপরে আমরা সাঁড়াশিটাকে রেখে ঢাকনাটাকে যদি বন্ধ করি, ঢাকাও হবে, কিছুটা অংশ ফাঁকা থাকবে, এর ফলে গরম হাওয়াটা বের হবে, ফ্যান পড়ে গ্যাস নোংরা হবে না। আরও একটি টিপস শেয়ার করব, যখন আমরা ভাত রান্না করি ফ্যান ঝরাতে গিয়ে অনেক সময় দেখা যায় ফ্যানের মধ্যে বেশ কিছুটা আমাদের ভাত পড়ে নষ্ট হয়। তাই যে পাত্রে ফ্যান ঝরাবেন একটি সাঁড়াশি এইভাবে রেখে দিন, তারপর ভাতের হাঁড়িটাকে উপুর করে দিন। দেখবেন সাঁড়াশির কারণে ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, ভাতের ফ্যানটাও ঝরানো হবে, ভাতও পড়বে না। আমরা যখন এই ধরনের সুতির জামা কাপড় কিনে নিয়ে আসি, অনেক সময় কি হয়, এক দুবার ধুয়ে দেওয়ার পরই জামা কাপড় থেকে এত পরিমাণে রং ওঠে, দেখে মনে হয় একেবারে পুরনো হয়ে গেছে। ছোট্ট একটু কাজ করলেই কিন্তু জামা কাপড় থেকে আর কখনোই আপনাদের রং উঠবে না, এর 2-3 বছর পরেও রং একদম নতুনের মতো থাকবে। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল, জলে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। নুন আর ফিটকিরি জলের সঙ্গে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কি করব, যে নতুন জামা কাপড় যেটা রং ওঠার সম্ভাবনা রয়েছে, সেই জামা কাপড়টাকে নুন ফিটকিরির জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে কি হয়, যে রঙটা ওঠার সম্ভাবনা থাকে সেই রঙটা একেবারে জামা কাপড়ের মধ্যে গাঢ় হয়ে থাকে, এমনকি জামা কাপড় ধুলেও আর কখনোই কিন্তু রং ওঠে না। 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এক ফোঁটাও কিন্তু রং ওঠেনি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা অনেকেই সর্ষে বাটার তরকারি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, সেই ভয়ে আমরা খাই না। যখনই সর্ষেটাকে পেস্ট করবেন, সামান্য পরিমাণে একটু জল দিয়ে সর্ষেটাকে ভালো করে আপনারা গুলিয়ে নিন। তারপর এখানে দেখুন আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে এইভাবে খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে সর্ষের যে খোসাটা সেটা খুব সহজেই আলাদা হয়ে যায়। সর্ষের খোসাটা কিন্তু আমাদের হজম হতে চায় না, এমনকি গ্যাস অম্বল হয়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষের তরকারি রান্না করার সময় সর্ষের খোসাটাকে এইভাবে আলাদা করে নিয়ে তরকারিতে দিলে গ্যাস অম্বলও হবে না, তরকারির কালারও কিন্তু ভালো হবে। কলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। কলা খাওয়ার পর কি করি, কলার যে খোসাটা আছে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু এই কলার খোসায় আমাদের অনেকটা কাজ সহজ করে দিতে পারে। এখানে কলার খোসাটাকে আমি নিয়ে নিচ্ছি, ভালো করে জল দিয়ে আমি সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেক সময় হয় আমরা অল্প পরিমাণে হয়তো ভাত বসাচ্ছি, আর অল্প পরিমাণে ভাত বসালে জলের পরিমাণটা বুঝতে পারি না, হয়তো জল বেশি দিয়ে দিই, আর সেই ক্ষেত্রে ভাতের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, পাঞ্চে পাঞ্চে লাগে। তাই আপনারা কলার খোসা নিয়ে নিন, কলার খোসা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাতের সঙ্গে কলার খোসাটাকে ফুটিয়ে নিন। এতে দেখবেন ভাতটা যে পাঞ্চে হয়ে যায়, পাঞ্চে ভাব হবে না, এমনকি ভাতের টেস্টটাও কিন্তু ঠিক থাকবে। 10 মিনিট ভালোভাবে ফোটানোর পর আপনারা কি করবেন, ভাত উপর দেওয়ার আগে কলার খোসাটাকে তুলে আলাদা করে নিন, দেখবেন ভাতের টেস্ট এতে কিন্তু খুব ভালো হয়। আমি এখানে নিয়ে নিয়েছি একটি থালা, থালার উপর রুটি বেলার জন্য রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় বেলন চাকি থাকে না হাতের কাছে, বা আমাদের দেখা যায় বেলন চাকি ভেজা থাকে, কোথাও ঘুরতে যায়, বাচ্চাদের রুটি খাওয়াতে হবে, সেক্ষেত্রে বেলন চাকি ছাড়াই শুধু একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো প্লেন হয়, সেটা থালার সাহায্যে রুটি বেলে নিতে পারি। আর দেখুন রুটিটা পারফেক্ট ফুলবে। এখানে আমি তাওয়ার মধ্যেও আপনারা চাইলে রুটিটাকে এইভাবে সেঁকে নিতে পারেন, খুব সুন্দরভাবে দেখবেন রুটিটা ফুলবে। বা হাতের কাছে যদি তাওয়া নাও থাকে, প্রেশার কুকারটাকে আপনারা এইভাবে উল্টো করে গ্যাসের ওপর বসিয়ে দিন বা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিন। তারপর প্রেশার কুকারের যে উল্টো দিকটায় আমি দেখুন রুটিটাকে ভালো করে আমি এইভাবে তাওয়িয়ে নিচ্ছি, একদম পারফেক্ট কিন্তু রুটিটা তাওয়ানো হয়ে যায়। তারপর এই রুটিটা আমরা যদি সেঁকি, খুব সুন্দরভাবে গোল বলের মতো হয়ে ফুলে উঠবে। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করে আপনারা দেখতে পারেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি, আপনারা কখনো পেঁয়াজের মধ্যে কোলগেটের ব্যবহার করেছেন? এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। কিভাবে ব্যবহার করব এটাকে, সবার প্রথমে পেঁয়াজটাকে কি করব, আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর আমরা পেঁয়াজের মধ্যে
ছুরির সাহায্যে এইভাবে ভেতরটাও কি করব, ছোট ছোট করে একটু কেটে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা খুব ভালোভাবে বের হয়। তারপর পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা কালারের কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট। অনেক সময় আমাদের বাথরুমে কিংবা দেখা যায় সিঙ্কের নিচের থেকে পোকামাকড়, এমনকি টিকটিকি, আরশোলা, মশা আসতে থাকে। সেই সব জায়গায় পোকামাকড়, টিকটিকি, আরশোলা, মশা আসবে না বা এই সময় বাসা বাঁধবে না। তাই যেখানে ড্রেন আছে, আমাদের বাড়িতে এই ধরনের গেঞ্জি, শার্ট কিংবা বাচ্চাদের, বড়দের গেঞ্জির প্যান্ট কম বেশি কিন্তু থাকেই। অনেক সময় দেখা যায় পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা আর এগুলোকে ব্যবহার করি না, ফেলে দিই। তো এইগুলোকে ফেলে না দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারি, যেটা অনলাইন বা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের হাজার হাজার টাকা খরচা হয়। তার জন্য কি করতে হবে দেখুন, সবার প্রথমে এই যে পুরনো গেঞ্জি আমি দুটো কালারের নিয়েছি, সাদা কালো আর সবুজ। আমি গেঞ্জিগুলোকে মানে সরু সরু করে কেটে নিয়েছি। এই দেখুন, এরকমভাবে সরু সরু করে কেটে নিয়ে একটি গেঞ্জির সঙ্গে মানে টুকরোর সঙ্গে আরও একটি গেঞ্জির টুকরোকে আমি সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি। তারপর একটি দড়ি মতো লম্বা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি দুটোকেই দেখুন তৈরি করেছি। আর খুব মোটা করে কিন্তু কাটিনি, খুব মোটা করে কাটবেন না, এরকম সরু সরু করেই কেটে নিতে হবে। এবার কি করব, এই যে দুটো কালার নিলে কি হয়, দেখতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে তিনটে কালারও ব্যবহার করতে পারেন। এবার এই যে সবুজ মানে টুকরোর সঙ্গে, সবুজ কাপড়ের সঙ্গে সাদা কালো যে কাপড়টা, সেটাকেও আবার আমি সুতোর সাহায্যে এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নেওয়ার পর সাইডে রেখে দেব। আমাদের বাড়িতে যে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে না, জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমি 2 লিটারের নিয়েছি। আপনারা চাইলে বড় তৈরি করতে চাইলে 5 লিটারের বোতলও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে লম্বালম্বি কেটে নিয়েছি, তারপর আমি এই বোতলটাকে এইভাবে ছোট করে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর এই যে ওপরের এই যে কাটা অংশটা, এটাকেও ফেলবো না আমরা, এটাকে পরে ব্যবহার করব। তার আগে কি করতে হবে দেখুন, আপনারা চাইলে এখানে মাপ করে নিতে পারেন। 1 ইঞ্চি মতো মাপ করে কাটিং করতে হবে। 1 ইঞ্চির কমও নিতে পারেন, হাফ ইঞ্চি করেও কাটিং করতে পারেন, কিন্তু 1 ইঞ্চির বেশি করে কাটবেন না, তাহলে কিন্তু অনেক সময় ভালো লাগে না দেখতে। তাই এরকমভাবেই 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি করেই কেটে নেব, তাহলে ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে আর দেখতেও ভালো লাগবে। পুরো বোতলটাই দেখুন নিচের অংশ সামান্য অংশ জোড়া রেখে আমি এইভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আগে মেজারমেন্ট করে নেবেন, তারপর কেটে নেবেন। আর ওপরের এই অংশটাকে পরে ব্যবহার করব, এটাকে আমি রেখে দিচ্ছি। বোতলটা এখানে আমার কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কাপড় দুটোকে সেলাই করে নিয়েছিলাম, সবুজ আর সাদা কালো, সেটাকে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, একটা কাপড় ভেতরের দিকে ঢোকাবো আর একটা কাপড় বাইরে দিয়ে, এইভাবেই কিন্তু সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে। এইভাবেই দেখুন, একটা বাইরে একটা ভেতরে। আর যেটা আমরা বাইরে রাখবো সেটাকে আবার তার নিচ দিয়ে ঢুকিয়ে এইভাবে ভেতরে ঢোকাবো। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই দেখবেন তৈরি হয়ে যাবে। আর খুব সুন্দরও লাগে, যে বোতল দিয়ে তৈরি করেছি, এটা বোতলটা বোঝাও যায় না, দেখাও যায় না। আর পুরনো যে কাপড়গুলো আমরা ফেলেই দিচ্ছিলাম, সেটা দিয়েই তৈরি হয়ে যাবে এই অসাধারণ জিনিসটি। এইভাবেই দেখুন, এক ঘর ভেতরে আর একটা কাপড় বাইরে, একটা লাইন এখানে আমার এইভাবেই কমপ্লিট করা হয়ে গেছে। আর যখন এইভাবে আপনারা বোতলের মধ্যে কাপড়টা বুনবেন, খুব একটা কিন্তু টাইট করবেন না। খুব একটা টাইট করলে কাপড়গুলো মানে কাপড় আর বোতলটা একেবারে চেপে যাবে, ডিজাইনটা ভালো লাগবে না। আবার যদি
খুব ঢেলাও করেন তাহলে ডিজাইনটা ঠিকমতো ফুটবে না। তাই নর্মালে রেখেই এটাকে আমাদের এইভাবে হাত দিয়েই বুনে নিতে হবে। দেখুন আমি এখানে অর্ধেক তৈরি করে নিলাম। কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। ভেতর থেকেও বোঝা যায় না যে এটা আমরা প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়েছি। এরকম বাস্কেট অনলাইনে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়। তাই বাড়িতেই কিন্তু পুরনো জামা কাপড় যেগুলো ফেলে দিই সেই জামা কাপড় দিয়েই তৈরি হয়ে যাবে। আমরা রান্নাঘরে কিংবা আমরা চাইলে আমাদের ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলে, শোকেসেও এটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এইভাবেই কিন্তু আমি পুরোটাই দেখুন বুনে নিলাম, কতটা সুন্দর লাগছে। আমার যেহেতু কাপড়টা বড় তাই বাড়তি যে কাপড়টা আছে সেটাকে আমি কেটে নিয়েছি, আর এই যে ছোট টুকরো সেটাকে ভেতরে ঢুকিয়ে এখানে আমি বাদ সুই ব্যবহার করছি। সুই দিয়ে এইভাবে ভেতরের দিকে টুকরোটাকে ঢুকিয়ে দিলাম যাতে খুলে না যায়। এবার এই যে প্লাস্টিকের বোতলের একটু অংশ দেখা যাচ্ছে সেটাকেও এখানে কভার করে দেব। এইভাবে কাপড়ের টুকরো নিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে কভার করতে হবে। আপনারা চাইলে ব্লু গান আঠার সাহায্যেও করতে পারেন, কিংবা আমার মতো এই যে সুতোর সাহায্যেও সেলাই করে নিতে পারেন। সুতোর সাহায্যে সেলাই করলে জিনিসটা অনেক দিন টেকসই হবে। সহজে কিন্তু এটা দেখবেন খুলবেও না, নষ্টও হবে না। পুরোটা অংশই আমি এইভাবে সেলাই করে রেডি করে নিয়েছি। দেখুন পুরো বোতলটাই এখানে কভার হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু বোতলটা এখানে আমাদের দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। আপনারা চাইলে এটাকে এইভাবেও ব্যবহার করতে পারেন, কিন্তু আরেকটু সৌন্দর্যের জন্য এখানে বোতলের যে ওপরের অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি এইভাবে মোটা করে দেখুন কেটে নিচ্ছি। তারপর কি করব, সবুজ কালারের কাপড়টা নিয়ে নিলাম, এইভাবে খুব সুন্দর করে এটাকে পেঁচিয়ে নেব সবার প্রথমে যাতে খুলে না যায় কাপড়টা। তার জন্য এইভাবে সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি। দেখুন হ্যান্ডেলটা আমার রেডি হয়ে গেছে। হ্যান্ডেলটাকে এবার আমি কি করব, সুতোর সাহায্যে এইভাবে সেলাই করে লাগিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি বাস্কেট। এই ধরনের বাস্কেট আপনারা দেখুন বাড়িতেই তৈরি করে নিতে পারেন। বাজার থেকে অনেকটা টাকা দিয়েও কিনতে লাগবে না। আপনারা রান্নাঘরে রাখতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিস, যেমন ছুরি, কাঁচি, গ্রেটার, হ্যান্ড হুইস্কি এর মধ্যে ভরে রাখতে পারেন। নির্দিষ্ট জায়গায় থাকবে, সুন্দর লাগবে দেখতে, কিংবা ডাইনিং টেবিলেও রাখতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। ডাইনিং টেবিলে চামচ, অন্যান্য জিনিস রাখবেন, বা আপনারা যদি চান বাচ্চাদের পড়ার টেবিলে রাখবেন, পেন, পেন্সিল, রাবার এগুলো রাখতে পারেন। শোকেসের মধ্যে আপনাদের প্রয়োজনীয় লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলো ভরে রাখলে দেখতেও সুন্দর লাগবে, ঘরটাও অর্গানাইজ থাকবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও একবার বাড়িতে বানাবেন। দিয়ে দেবেন। আপনারা কখনো এইভাবে মিক্সার মেশিনে তেলের ব্যবহার করেছেন? কেন মিক্সার মেশিনে তেলের ব্যবহার করব? এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম ভিনিগার। ভিনিগারের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, 1 চামচই দেবেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নারিকেল তেল। ভিনিগার আর নারিকেল তেলটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে। তারপর কি করব, ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন তুলো, কিংবা কোনো কাপড় আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি কাপড় এই মিশ্রণটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেক দিন যে মিক্সার মেশিন ব্যবহার করি অনেক সময় দেখা যায় ভেতরটার মধ্যে মশলা পড়ে, নোংরা হয়ে যায়, আর এটাকে জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না, যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
তাই এই যে ভিনিগার আর তেল মেশানো এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম কাপড়টাকে। এবার একটি চামচ নিয়ে নিয়েছি। চামচটাকে যদি এইভাবে আমরা গোল ঘোরাতে থাকি, ভেতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন, এইভাবে আমি গোল ঘুরিয়ে নিচ্ছি। এক ফোঁটাও কিন্তু নোংরা থাকবে না। এটা শুধু ভেতরে নয়, আপনারা বাইরের দিকটাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখবেন এতে আপনাদের মিক্সার জার খুব সুন্দর পরিষ্কারও থাকবে আর সহজে নষ্টও হবে না। আমরা অনেকেই জল দিয়ে পরিষ্কার করে থাকি। জল দিয়ে পরিষ্কার করলে কিন্তু মিক্সার জার নষ্ট হয়ে যায়, আমাদের অনেকটা টাকাই নষ্ট হয়, নতুন কিনতে লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, অনেক সময় দেখা যায় গ্রেটারের ধার চলে গেছে, আমরা কি করি, নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তাই কোনোভাবে যদি গ্রেটারের ধার চলে যায়, আমাদের বাড়িতে যে পুরনো কাপ থাকে, কাপের পেছন দিকটা দেখবেন ধার থাকে, পেছন দিকটা দিয়ে এইভাবে যদি আমরা গ্রেটারটাকে ঘষতে থাকি, তাহলে খুব সহজেই দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছে সেই ধারটা কিন্তু ফিরে আসবে। নতুন গ্রেটার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই চার্জ দিয়ে থাকি। ফোন চার্জ হয়ে গেলে কি করি, আমরা ফোনটাকে খুলে নিই আর সুইচ বোর্ডের যে সুইচটা সেটা আমরা অন করেই রেখে দিই। সুইচ অন করে রাখলে কিন্তু এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে। পাখার ক্ষেত্রে অনেক সময় পাখা আমরা কি করি, রেগুলেটর থেকে অফ করি, সুইচটাকে অন রেখে দিই। তাই কখনোই আপনারা সুইচ অন রাখবেন না, কাজ মিটে গেলে সুইচ অফ রাখবেন, এতে দেখবেন ইলেকট্রিক খরচাটা কম আসবে। আর অনেক সময় দেখা যায় চার্জারের তার এইভাবে ঝুলতে থাকে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে টানাটানি করে বা দেখা যায় দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। তাই এর জন্য কি করবেন, আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, ডবল টেপের সেলো টেপের সাহায্যে সুইচ বোর্ডে এইভাবে আপনারা জামা কাপড়ের একটি ক্লিপ লাগিয়ে নিন, এইভাবে সেট করে নিন। তারপর চার্জারের যে তারটা আছে সেটাকে আপনারা খুব ভালো করে গোল করে গুছিয়ে নিন আর আপনাদের জামা কাপড়ের যে ক্লিপ সুইচ বোর্ডে আটকে নিয়েছেন সেটার মধ্যে সেট করে দিন। এতে কি হবে, গোছানোও থাকবে চার্জারের তারটা, বাচ্চা থাকলে বাড়িতে টানাটানিও করবে না আর আপনাদের ঘরটাও কিন্তু দেখতে বাজে লাগবে না। তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মশলা করার জন্য মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করে থাকি। মিক্সার জারে যখন আমরা কাজ করে থাকি, তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে উপর করে রেখে দিই। কিন্তু দেখা যায় বেশ কিছুক্ষণ মিক্সার জারে অনেকটা সময় ধরে জল থাকার কারণে ব্লেডের মধ্যে জং ধরে যায়, এমনকি ব্লেডের ধারও কিন্তু চলে যায়। কিছুদিন পর আমাদের ব্লেডটা চেঞ্জ করতে লাগে, এতেও কিন্তু অনেকটা টাকা পয়সা আমাদের খরচা হয়ে যায়। তাই যখনই আপনারা মিক্সার জার ব্যবহার করবেন কোনো কিছু পেস্ট করার জন্য, জল দিয়ে ধোয়ার পর সামান্য পরিমাণ নিয়ে নিন একটু তেল, সরিষার তেল বা রিফাইন তেল, যে কোনো তেল একটু এইভাবে ব্লেডের মধ্যে আপনারা দিয়ে দিন। ব্লেডটার মধ্যে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিন। এতে কি হবে, ব্লেডটায় জং ধরবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ব্লেডটার ধারও কিন্তু ঠিক থাকবে। উল্টো দিকেও আমি এইভাবে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই ছোটো ছোটো টিপস আপনারা যদি ফলো করেন, দেখবেন হাজার হাজার টাকা বেঁচেও যাবে আর সংসারের প্রতিটি কাজও আমাদের সহজ হবে। গরম পড়তে না পড়তেই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো মশার উৎপাত। দেখা যায় মশারা এতটা পরিমাণ বেড়ে যায় যে দরজা জানলা খুলে রাখা যায় না, আর দরজা জানলা বন্ধ করে রাখলেও দেখবেন ঘর একটা গরম হয়ে যায়। আর মশা ঘরের ভেতর ঢুকে গেলে দেখা যায় দিনের বেলায় হয়তো কোনাকাঞ্জির মধ্যে লুকিয়ে থাকে, রাত হতে না হতেই, সন্ধ্যা হতে না হতেই মশারা বের হয়ে কামড়াতে শুরু করে। ঠিকমতো ঘুমাতেও দেয় না আর মশার কামড়ে ডেঙ্গুর মতো মৃত্যু রোগ পর্যন্তও আমাদের হতে পারে। আর মশা তাড়ানোর জন্য যে কেমিক্যালযুক্ত জিনিস, মশার তেল, কয়েল, ধূপকাঠি আমরা ব্যবহার করি না, সেটাতেও কিন্তু শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ হয়। আমরা যদি ঘরোয়া এমনকি রান্নাঘরে থাকা একটা দুটা জিনিস ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে দেখুন আমি একটি জিনিস নিয়ে নিয়েছি, রান্নাঘরে প্রত্যেকেরই থাকে, দামটাও কম, সেটা হলো হলুদ। হলুদের সঙ্গে আমরা যদি একটি দুটি জিনিস মিশিয়ে নিতে পারি, খুব সহজেই বাড়ি থেকে মশাকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো। আমাদের কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না বা কিনতে হবে না অনেকটা টাকা খরচা করে। কিভাবে, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো পাত্র। এই ধরনের পুরনো প্লাস্টিকের কোনো পাত্র আপনারা ব্যবহার করবেন, যেটাতে কোনো খাবার কাজে ব্যবহার করেন না। পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। নুনও কিন্তু ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে, এমনকি পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। নুন আর এই হলুদটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব।
তারপর এর মধ্যে আরও একটি জিনিস দেব, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। সেটাও আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই নুন, হলুদ আর খাবার সোডাটাকেও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করছি এটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার এখানে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি আরেকটি জিনিস দেব, সেটা হলো ডেটল। ডেটল বা স্যাভলন, যে কোনো কিছু একটা অ্যান্টিসেপটিক জিনিস দিলেই হলো, কারণ এটা মশা তো তাড়াবেই, সেই সঙ্গে পিঁপড়ে, বাড়িতে মাছি থাকলে মাছির উৎপাতও কমে যাবে। দেখুন, সব জিনিসই কিন্তু এখানে আমরা 1 চামচ করে ব্যবহার করছি, মানে সম পরিমাণ করে ব্যবহার করছি। যদি আপনারা মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করতে চান, এটা কিন্তু নষ্ট হয় না, একদিন তৈরি করে নিয়ে আপনারা 1 মাস ব্যবহার করতে পারেন। তাহলে সব জিনিস আবার আমাদের বেশি পরিমাণে কিন্তু দিতে হবে। ডেটলটা দিয়েও এখানে আমি সব উপকরণের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দেব। জলের পরিমাণ কিন্তু বেশি নয়, 1 গ্লাসই দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে আমাদের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে খুব সুন্দর করে মিশ্রণটাকে আপনারা মিশিয়ে নিয়ে 1-2 মিনিট রেখে দিন, যাতে সব উপকরণ খুব ভালোভাবে মেশে। 1-2 মিনিট পর দেখবেন খুব ভালোভাবে মিশে গেছে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এটাকে আমরা কি করব, আমাদের বাড়িতে যেই ধরনের স্প্রে বোতল থাকে, যদি হাতের কাছে স্প্রে বোতল না থাকে, নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনায় ছিদ্র করে নিয়ে নিন। এই মিশ্রণটাকে এখানে আমি স্প্রে বোতলের মধ্যে এইভাবে ভরে নিয়ে নিলাম। এই যে মিশ্রণটা, এর গন্ধটা এতটাই স্ট্রং, বাড়ি থেকে মশা তো পালাবেই, সেই সঙ্গে মাছি, পিঁপড়ে, এমনকি অন্যান্য পোকামাকড়ও চলে যাবে। যেই সব জায়গা থেকে বাড়িতে মশা আসে, দেখবেন বাথরুম কিংবা আমাদের বেসিন বা সিঙ্কের নিচের দিকটায় অন্ধকার থাকে, এই সব জায়গা থেকে মশা আসে, সেই সব জায়গায় আপনারা স্প্রে করে দিন। এমনকি জানলাতে, দরজাতে প্রত্যেক দিন 1 বার কিংবা 2 বার স্প্রে করে দেবেন। এর গন্ধের কারণে দেখবেন এই সব জায়গায় মশা থাকবেও না, সব জায়গা থেকে মশাও আসবে না। অনেক সময় বাড়িতে দেখা যায় মাছ মাংস কাটা হয়, যে জায়গায় মাছি ঘোরাঘুরি করে, পিঁপড়ে আসে, সেই সব জায়গাতেও আপনারা মিশ্রণটা 1-2 বার শুধু একটু স্প্রে করে দিন। 5-6 মিনিট রেখে দিন, তারপর সেই জায়গাটা মুছে নিন। দেখবেন পিঁপড়ে, মাছি সেই জায়গাতে আর কখনোই আসবে না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারাও একবার বাড়িতে বানিয়ে এটাকে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেকটা টাকাও খরচা হবে না, কেমিক্যালযুক্ত জিনিসও মশা তাড়ানোর জন্য ব্যবহার করতে হবে না। ভালো লাগলে ট্রাই করবেন।